প্রথমেই কেন এই ছবি দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা অবস্থিত। প্রায় ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি। এখানে ৫০০রও বেশি প্রজাতির রঙিন ও দুর্লভ ফুল দেখতে পাওয়া যায়। প্রায় ৮৭ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এটি। ১৯৩১ সালে ফ্রাঙ্ক স্মিথের নেতৃত্বে ৩ জন ব্রিটিশ পর্বতারোহী পথ হারিয়ে এই সুন্দর উপত্যকায় চলে যান এবং এখানকার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা এর নাম দেন ফুল উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার। উল্লেখযোগ্য ফুলগুলোর মধ্যে রয়েছে হিমালয়ান ব্লু পপি, ব্রহ্মকমল এবং বিভিন্ন ধরনের অর্কিড ও ডেজি। বর্ষার সময় পুরো উপত্যকাটি প্রাকৃতিকভাবে ফোটা ফুলের এক রঙিন কার্পেটে ঢেকে যায়। এখানে যাওয়ার সবথেকে ভালো সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর মাস। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি ফুল দেখার সবথেকে ভালো সময়। যদিও জুন থেকে অক্টোবর পর্যন্ত এটা পর্যটকদের জন্য খোলা থাকে। যদি আপনি ট্রেক করতে পছন্দ করেন, হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, ফুল ভালোবাসেন, ছবি তুলতে পছন্দ করেন, তবে অবশ্যই এটি আপনার জন্য এক উপযুক্ত গন্তব্য হতে পারে। এখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি সব তথ্য আছে এই ভিডিওতে। স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে বলি কিভাবে যাবেন। এখানে যেতে গেলে প্রথমে পৌঁছতে হবে হরিদ্বার বা ঋষিকেশ। এই দুই জায়গা থেকেই বদ্রীনাথ যাবার বাস আছে। বদ্রীনাথের বাসে করে পৌঁছে যান বদ্রীনাথের ২৬ কিলোমিটার আগে গোবিন্দঘাট। ভাড়া পড়ে ৭০০ থেকে ৮০০ টাকার মতো। আর ভালোভাবে সাইট সিন করে যেতে চাইলে আছে রিজার্ভ গাড়ি। আপনাদের যাত্রী সংখ্যা অনুযায়ী গাড়ি বুক করে পৌঁছে যান গোবিন্দঘাট। আজ ২৬শে জুলাই ২০২৬। আমরা চলে এসেছি হরিদ্বারে। আজ এখানে থাকব এবং কাল ভোরবেলা রওনা দেব গোবিন্দঘাটের পথে। স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর অটো এবং টোটো। সেখান থেকে অটো করে আমরা পৌঁছে গেছি আমাদের আগে থেকে বুক করা হোটেল আনন্দ নিবাসে। বুক করা না থাকলেও হরিদ্বারে গঙ্গার পাড় ধরে প্রচুর আশ্রম এবং হোটেল রয়েছে। কোথাও না কোথাও ঠিক থাকার জায়গা পেয়ে যাবেন। এই হলো আনন্দ নিবাসের একটি 3 বেডেড রুম। রুমে ঢুকেই প্রথমে খানিকটা খোলা জায়গা, ডান দিকে রয়েছে বাথরুম। বাথরুমে যা যা প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে। রুমটা ৩ জন থাকার জন্য বেশ বড়সড়ই। তবে যেহেতু এটা পুরনো বাড়ি, তাই সমস্যা একটাই, পাখাটা। প্রচণ্ড গরমের সময় যেহেতু এটা নন এসি রুম, তাই পাখার হাওয়া পেতে বেশি সমস্যা হয়। এখানে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। গঙ্গার পাড় ধরে এগিয়ে চলেছি হর কি পৌড়ি ঘাটের দিকে, কারণ ওখানে দেখব আমরা আজকে আরতি। এই যে দেখা যাচ্ছে হর কি পৌড়ি ঘাট, এখানেই আমরা যাব। ঘাটের যে পাশে আরতি হবে তার উল্টো দিক থেকে আমরা দেখব। সময় থাকতেই চলে এসেছি আমরা এবং নির্দিষ্ট আসনও গ্রহণ করে ফেলেছি। এবার শুধু গঙ্গারতি শুরু হওয়ার অপেক্ষা। চলছে আরতি শুরু হওয়ার প্রস্তুতি পর্ব। একটু অন্ধকার হতেই চারিদিকে আলো জ্বলে উঠল এবং শুরু হয়ে গেছে পুজো। অনেকেই তাদের মনের ইচ্ছে জানিয়ে এরকম জলে প্রদীপ ভাসাচ্ছে।
গঙ্গারতি দেখে হোটেলে ফিরে আজ বিশ্রাম। ওই দূরে পাহাড়ের মাথার উপর দেখা যাচ্ছে মনসা মন্দির। আমরা ডিনার সেরে চলে এসেছি আবার আমাদের হোটেল আনন্দ নিবাসে। যেহেতু এটা একদম গঙ্গার ধারে অবস্থিত, এখান থেকে বসেই আমরা খানিকটা গঙ্গার সৌন্দর্য উপভোগ করলাম। আজ 27শে জুলাই 2026। আজ আমরা যাব হরিদ্বার থেকে গোবিন্দঘাট। এই গোবিন্দঘাট যেতে আমরা যে সমস্যায় পড়েছিলাম এবং কিভাবে তা থেকে উদ্ধার পেলাম সেই গল্পই বলি। আমরা মহিলা এবং বাচ্চা সমেত মোট 12 জনের একটা গ্রুপ একটা ইউটিউব চ্যানেল থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে একটি ট্রাভেলার বুক করেছিলাম। ভোর ভোর বেরিয়ে যাওয়া ঠিক ছিল, কিন্তু প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর ট্রাভেলার এলো। আমরা সাইট সিন করতে করতে যাব বলেই ট্রাভেলার বুক করেছিলাম, নয়তো বাসেই যেতাম। কিন্তু ট্রাভেলার চালক কিছুতেই সাইট সিন করাতে রাজি হচ্ছিল না। অনেক বাক বিতণ্ডার পর সে রাজি হয়। যেহেতু আমরা 5টার সময় বেরিয়েছি, তাই আমাদের ব্রেকফাস্ট হয়নি। অতএব আমরা রাস্তার ধারে থামলাম ব্রেকফাস্ট করার জন্য। রাস্তার এক পাশ দিয়ে বয়ে চলেছে নদী, আর রাস্তার অপর পারে রয়েছে একটা রেস্টুরেন্ট। এখানেই আমরা আলু পরোটা, পনির পরোটা ইত্যাদি নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা গন্তব্যের পথে এগিয়ে চললাম। বেশ কিছু দূর যাওয়ার পর গাড়ির টায়ার পাল্টাতে হলো। সেটা খুবই সাধারণ সমস্যা, হতেই পারে। তারপরে আবারও আমরা চলতে শুরু করলাম। এই পথে প্রথমে যেটি দেখে নেওয়া যায় সেটি হলো দেবপ্রয়াগ। এখানে এই ঘোলাটে রঙের গঙ্গার সঙ্গে এসে মিশছে এই সবুজ রঙা অলকানন্দা। এবার অলকানন্দাকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম। এবার আমরা ঢুকে পড়ছি গাড়ওয়াল হিমালয়ের শ্রীনগরে। এখানকার প্রাকৃতিক শোভা অপূর্ব। চারপাশে সবুজের মধ্য দিয়ে এগিয়ে চলেছি, ভীষণ সুন্দর লাগছে। আবারও রাস্তার একেবারে পাশে বর্ষার জলে ভরপুর অলকানন্দা নদী। ওই যে দূরে দেখা যাচ্ছে অলকানন্দা নদীর উপর ধারী মায়ের মন্দির। মন্দিরে যাওয়ার জন্য আমরা নেমে গেছি গাড়ি থেকে। আর এখানে লাইন দিয়ে রয়েছে বেশ কিছু দোকান, যেখান থেকে পুজোর সামগ্রী কেনা যায়। এখান থেকে যদি সামগ্রী নাও কেনেন, তাও এই মন্দিরের মধ্যে যাওয়ার পথে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকেও পুজোর সামগ্রী নিতে পারেন। এই মন্দির অত্যন্ত পবিত্র, রহস্যময় শক্তিপীঠ। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে এই দেবী উত্তরাখণ্ডের 4 ধাম ও সমগ্র অঞ্চলের রক্ষাকর্তা বা অভিভাবক দেবী। এখানে দেবীর কেবল ওপরের অংশ বা ধর অংশটি পূজিত হয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী দেবীকে সকালে বালিকা বা কুমারী, দুপুরে যুবতী এবং সন্ধ্যায় বৃদ্ধা রূপে দেখা যায়। চলে এসেছি মন্দির চত্বরে। এই মন্দিরে যে কাঠের কারুকাজ, সেটা খুব সুন্দর। আর এই মন্দির চত্বরটা বিভিন্নভাবে ঘণ্টা দিয়ে সাজানো রয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরের ছবিটাই দেখালাম। মন্দিরের ঠিক পাশেই নদীর অপর পারে যাওয়ার জন্য এই অলকানন্দা নদীর উপর রয়েছে একটি ঝুলন্ত সেতু।
এই সেতুর ওপরে গেলে বাঁদরদের থেকে সাবধানে থাকবেন। ধারী মায়ের মন্দির দেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এর মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। চামোলি জেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি। যে গাড়ির কথা বলছিলাম, একবার তো আমাদের টায়ার ঠিক করা হলো, তারপরে আবার গাড়িটা বিগড়লো এবং সেখানে কিছু একটা পাইপ ঠিক করতে হলো। এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে বিভোর হয়ে আমরা এগিয়ে চলেছি। একটা কথা বলা হয়নি, এর আগে কিছুক্ষণের জন্য আমাদের গাড়ি থামাতে হয়েছিল, কারণ গাড়ির ইঞ্জিন নাকি গরম হয়ে যাচ্ছে, তাকে একটু রেস্ট দিতে হবে বলে। আমরা সেখানে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেছি, তার মধ্যে কি গাড়ি সারালো আমরা জানি না। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। এখান থেকে গোবিন্দঘাট এখনও 69 কিলোমিটার বাকি। এখানে এসে আমাদের গাড়ি এবার একেবারেই থেমে গেল, কোনোভাবেই তাকে আর স্টার্ট করা যাচ্ছে না। প্রায় 1 ঘন্টা ধরে নানা রকম চেষ্টা করেও যখন গাড়ি চলল না, তখন যার থেকে গাড়ি নেওয়া হয়েছে তাকে ফোন অন্য কোনো উপায় বের করার জন্য। ড্রাইভার ছেলেটিও তার মতো করে চেষ্টা করছে, একবার এক এক রকম কথা বলছে। আমরা বারবার বলছি অন্য গাড়ির ব্যবস্থা করতে, কিন্তু সেদিকে তারা কান দিচ্ছে না। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হলো পাগলা নালা। এটা ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা। এক পাশে রয়েছে উঁচু পাহাড় আর অপর পাশে গভীর নদী খাত। এই হলো রাস্তার এক পাশ, এপাশে রয়েছে একদম উঁচু খাড়া পাহাড়। এটা রাস্তার আরেক পাশ, এই পাশে রয়েছে পুরো খাদ, নিচ থেকে বয়ে চলেছে অলকানন্দা নদী। এখন মেঘে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এইরকম অবস্থায় আমরা প্রায় 3.5 ঘন্টা বসে আছি। বিভিন্নভাবে ফোন করে যেটুকু জানা গেল, সেখানে গাড়ি আসতে আরও বোধহয় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। শেষ পর্যন্ত আমরা পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নিলাম এবং 112-তে ডায়াল করলাম। ওরা আমাদের লোকেশন ট্র্যাক করলো, ওরাও 2-3 বার ফোন করলো, করে সমস্ত তথ্য জানলো। ততক্ষণে আমরা অন্য যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে থামিয়ে আমাদের দুরবস্থার কথা জানালাম, যদি তাদের থেকে কোনোভাবে কিছু ব্যবস্থা করা যায়। সেই গাড়ির ড্রাইভারদের থেকে একজনের নম্বর পাওয়া গেল, সেই নম্বরে যোগাযোগ করে আমরা গাড়ির খোঁজ পেলাম। ক্রমশ বৃষ্টির বেগ বাড়ছে, অন্ধকার হয়ে আসছে। এই সময় এই ধসপ্রবণ এলাকায় কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করে আছে কে জানে। সবাই যে যার মতো ঠাকুরের নাম জপছি। হঠাৎ একজন লোক আমাদের গাড়িকে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন, বিভিন্ন ফোন নাম্বারগুলিতে ফোন করে কার কী অবস্থান জানলেন। আমরা তো ওনাকেই পুলিশের লোক ভেবে বসেছিলাম। যাই হোক, তিনি খানিকটা সাহায্য করলেন। অবশেষে সন্ধ্যার অন্ধকারে নতুন খোঁজ পাওয়া গাড়ি এবং পুলিশের গাড়ি প্রায় একসাথেই এসে উপস্থিত হলো। পুলিশের সাহায্যে নতুন গাড়িতে ওই প্রবল বৃষ্টি মাথায় করে এসে পৌঁছলাম আমরা গোবিন্দঘাট গুরুদ্বারায়। এই ছবি দেখে আশা করি বুঝতে পারছেন যে কতখানি জোরে বৃষ্টি পড়ছে। পৌঁছে গেছি গোবিন্দঘাট গুরুদ্বারায়। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার অনিলজি, মানে যিনি আমাদেরকে উদ্ধার করে নিয়ে এলেন। ইনি একা নন, এনার সাথে আরও একজন ছিলেন, তার ছবি তোলা হয়নি। আমাদের সম্পূর্ণ ট্রিপে পরবর্তীকালেও এনার থেকে অনেক সাহায্য পেয়েছি। এনার ফোন নাম্বার ডেসক্রিপশান এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দরকার হলে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, বাকিটা পরের পর্বে দেখাবো।